সুবিশাল এই পৃথিবীর কতটুকুই বা দেখেছি, আর এই জীবনে কতটুকুই বা দেখতে পাবো। কিন্তু তাও সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি, তা সে আইসল্যান্ড হোক, ক্রোয়েশিয়া হোক, অথবা হোক ভেনিস এবং পিসা। কিন্তু তাও যেটুকু দেখি সেটুকুর মধ্যেই খুঁজে নিই অপার আনন্দ। সেই বেরিয়ে পড়ার মন্ত্র বুকে নিয়েই এবার যেমন এসে পৌঁছেছি বর্ষার ঠিক মাঝামাঝি, কর্ণাটকের একদম উত্তর পশ্চিম কোণ ঘেঁষে একটি ছোট্ট শহরে, যেখানে পশ্চিমঘাট পর্বতমালা আরব সাগরের বুকে পা ডুবিয়ে বসে থাকে, যেখানে জুন জুলাই মাসে বর্ষায় মুখরিত করে রাখে সমস্ত পশ্চিমঘাট পর্বতমালার উপকূল বরাবর। এই ভিডিওতে আমরা দেখব পশ্চিমঘাট পর্বতমালার উপকূল বরাবর কিছু অচেনা অজানা সমুদ্র সৈকত, দেখব ঘন বর্ষার মধ্যে কিছু অচেনা অজানা ট্যুরিস্ট স্পট, এবং এই বর্ষাকে উপভোগ করব বলেই এই সময় এখানে আসা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই ছোট্ট শহর কারওয়ার। 1882 সালে কবি এখানে এসেছিলেন তার দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কাছে, সেই নিয়ে তার এক লেখাও আছে। তারই স্মৃতিতে এই সমুদ্র সৈকত কারওয়ারের রবীন্দ্রনাথ ঠাকুর বিচ। গতকাল থেকে বৃষ্টি আমাদের সঙ্গ ছাড়েনি, আর আজকে সেই বৃষ্টিকে সঙ্গী করেই আবার বেরিয়ে পড়েছি কর্ণাটকের উত্তর পশ্চিম উপকূল বরাবর কিছু জায়গা ঘুরে দেখব বলে ভাড়া করেছি একটি গাড়ি সারাদিনের জন্য। এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করছি আঙ্কোলা বলে একটা ছোট্ট শহরের কাছে, আর এটা একটা দারুণ ডিশ, ম্যাঙ্গালোর বান্স বলে এটাকে, দারুণ সুন্দর খেতে। আর তার সাথে নিয়েছি হচ্ছে প্লেন ধোসা, হাই হাই তার সাথে ফিল্টার কফি চলে এসছে। এই অঞ্চলে আসলে যেটা সবথেকে পপুলার ডেস্টিনেশন সেটা হচ্ছে গোকর্ণ এবং সেখানকার বিচগুলো। গোকর্ণর আশেপাশে অনেক সুন্দর সুন্দর বিচ রয়েছে, তার মধ্যে প্যারাডাইস বিচ, ওম বিচ, এগুলো সবথেকে বেশি পপুলার। যদিও এখন বর্ষাকাল বলে কোনো জায়গাতেই সেরকম ভিড় হবে বলে আমরা আশা করছি না। আঙ্কোলাতে ব্রেকফাস্ট করে আমরা যে ট্যুর প্ল্যানটা শুরু করেছিলাম সেটা হচ্ছে মোটামুটি একটা সার্কুলার রুট। প্রথমে আমাদের ডেস্টিনেশন ছিল একদমই স্বল্প চেনা একটা স্পট, সেটা হচ্ছে ইয়ানা কেভ। সেখানে পৌঁছে সেখানকার ডিটেল আরও বলবো। ইয়ানা কেভ থেকে আমরা চলে যাব যোগ জলপ্রপাত। যোগ জলপ্রপাত দেখে আমরা সেখান থেকে চলে যাব গোকর্ণ, এবং সেখানে দেখার ইচ্ছে আছে ওম বিচ বা প্যারাডাইস বিচ। ঘন বৃষ্টির মধ্যে এসে পৌঁছলাম ইয়ানা কেভের এন্ট্রিতে। এরপর নেমে কিছুটা হেঁটে যেতে হবে। ইয়ানা কেভের এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকেছি, এবার শুরু করলাম। প্রচণ্ড ঘন বর্ষা, তার মধ্যে ইয়ানা কেভের দিকে যাচ্ছি। এখানে একটু বলে রাখা দরকার, এটা হচ্ছে 450 মিলিয়ন বছর আগে তৈরি একটা স্টোন স্ট্রাকচার, লাইমস্টোন স্ট্রাকচার। জিওলজিক্যালি দারুণ একটা ইম্পর্ট্যান্ট জায়গা। খুব বেশি পপুলার নয়, কারণ কর্ণাটকের ব্যাঙ্গালোর বা মাইসুর থেকে এই জায়গাটা অনেক ডিস্টেন্স আছে, নর্থ ওয়েস্ট কোস্ট অঞ্চল থেকে কাছাকাছি, যেমন গোকর্ণ বা মুরুদেশ্বর বা কারওয়ার। একমাত্র এই অঞ্চলে আসলেই এখানে আসা সম্ভব, আদারওয়াইজ এটা অনেক দূরে, সেই জন্য খুব বেশি মানুষের কাছে এটা পরিচিত নয়। আমরা পৌঁছেই গিয়ে আপাতত হাঁটছি এন্ট্রি পয়েন্ট থেকে। ইয়ানা কেভের ফার্স্ট সাইট এই যে ম্যাসিভ একটা লাইমস্টোন স্ট্রাকচার, যদিও মেঘে ঢেকে ঢেকে আছে, কতটা পরিষ্কার আসছে বুঝতে পারছি না। সামনে একটা ছোট্ট মন্দির,
এটা হিন্দুদের একটা তীর্থক্ষেত্রও বটে। এই যে এবার নিশ্চয়ই কিছুটা বোঝা যাচ্ছে। 450 মিলিয়ন বছর আগের তৈরি একটা ম্যাসিভ লাইমস্টোন স্ট্রাকচার। এখানে একটা ছোট সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, কিছুটা ওঠা আছে। পঁয়তাল্লিশ কোটি বছরের পুরনো গুহা, তার ভেতরে ঢুকছি। ঘন বর্ষা, বৃষ্টি পড়ছে, এর মধ্যে এরকম রহস্যে মোড়া গুহার অভ্যন্তরে 45 কোটি বছরের ইতিহাস। এক অদ্ভুত জায়গা, সত্যি না আসলে ভাবা যায় না যে আমাদের ভারতবর্ষে একটা অজানা ট্যুরিস্ট স্পট ইয়ানা কেভ, এবং একটা প্রাচীন গুহা, সেখানে আসা যায়। এখানে দেখো কিভাবে পাথরগুলো আটকে আছে। অসাধারণ জায়গা, অসাধারণ। গুহার ভেতর থেকে ঘুরে চলে এলাম, এবার নামছি। এই যে আমার পেছনে এরাও নামছে। এই জায়গাটাতে একটা দারুণ মিথোলজিক্যাল গল্প আছে। গল্পটা হচ্ছে এরকম: ভস্মাসুর একটা সময় শিবের বর পেয়ে সমস্ত দেবতাদের ভস্ম করে দিতে শুরু করেছিলেন। সমস্ত দেবতারাও অতিষ্ঠ হয়ে তারপরে মহাদেবকে গিয়ে অনুরোধ করলেন যে ভস্মাসুরকে কোনোভাবে থামাতে হবে, নাহলে দেবতাকুল ভস্মই হয়ে যাবে। তারপরে মহাদেব কী করলেন, একজন দেবীকে ভস্মাসুরকে শান্ত করার জন্য পাঠালেন। সেই দেবী ওনাকে বশ করে কী করলেন, ভস্মাসুরকে এমন একটা ব্যবস্থা করলেন যে ভস্মাসুর নিজেই নিজের মাথার উপর হাত দিয়ে ফেলেছিলেন, এবং তার ফলে ভস্মাসুর নিজেই নিজেকে ভস্ম করে ফেলে এরকম একটা বিশাল ছাই পরিণত হন। সেই ছাই তারপরে এই ম্যাসিভ স্ট্রাকচারে পরিণত হয়। আরও ক্লোজ ভিউ নিচ্ছি এবার। এই হচ্ছে সেই ভস্মাসুরের ভস্ম হয়ে যাওয়ার পরে ছাই, এবং ছাই থেকে রূপান্তরিত 45 কোটি বছর পুরনো এই গুহা। না দেখলে সত্যি ভাবা যায় না এরকম ম্যাসিভ একটা লাইমস্টোন স্ট্রাকচার কী করে তৈরি হতে পারে। ইয়ানা কেভ দেখে এসে আমরা এবার ফেরার রাস্তাতে, 1/2 কিলোমিটার মতো রাস্তা টিকিট কাউন্টার থেকে। দাঁড়িয়ে আছি যোগ জলপ্রপাতের সামনে, মেঘকে তাড়ানোর চেষ্টায় আছি আমরা। হালকা দেখা যাচ্ছে মেঘের ভাগ দিয়ে ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। হ্যাঁ, অনেকটা এবার দেখা যাচ্ছে, কিছুটা প্রমিনেন্ট হয়েছে, কিছুটা আসছে। হালকা মেঘটা সরেছে আবার, এইবার অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে।
এই মুহূর্তে এসে পৌঁছলাম মির্জান ফোর্টে। গোকর্ণর একদম কাছাকাছি একটা ফোর্ট, চারিদিকে সবুজ, পর্তুগিজদের সময়কার বানানো একটা ফোর্ট। যোগ ফলস থেকে স্টার্ট করে মির্জান ফোর্ট পৌঁছতে আমাদের 5:30 হয়ে গিয়েছিল সেদিন। অগত্যা বাইরে থেকে দেখেই আশ মেটাতে হয়েছিল। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি গোকর্ণ, আর এটা হচ্ছে গোকর্ণর ওম বিচ। ওপর থেকে দেখলে নাকি ওমের মতো একটা শেপ হয়, সেই থেকে এখানটার নাম ওম বিচ। এরকম নিচে নেমে যেতে হয় রাস্তা দিয়ে। গোকর্ণতে অনেকগুলো বিচ রয়েছে, যেমন প্যারাডাইস বিচ, ওম বিচ, কুদলে বিচ, হাফ মুন বিচ, এবং গোকর্ণ শহরের মাঝখানেও একটা বিচ আছে যেটার নাম হচ্ছে গোকর্ণ বিচ। এগুলোর মধ্যে প্যারাডাইস বিচ এবং ওম বিচই সবথেকে পপুলার। কুডলে বিচের কাছে একটা দারুণ সানসেট ভিউ আছে, তবে এই প্রত্যেকটা বিচই ভারতের পশ্চিম উপকূলে বলে সবগুলো বিচ থেকেই দারুণ সানসেট দেখা যায়। কিন্তু আমরা যে সময় এসেছি সূর্যের মুখ দেখা মুশকিল, ঘন বর্ষাকাল, কিন্তু এর মধ্যেও এই উপকূল বরাবর যে সৌন্দর্য আমরা দেখছি সারাদিন ধরে তা ভাষায় বর্ণনা করা মুশকিল। সারাদিন ঘোরাঘুরির মধ্যে সেদিন ভালো করে খাওয়াই হয়নি। সন্ধেবেলায় ওম বিচের ওপরে একটি ক্যাফেতে বসে দুর্দান্ত ফিশ এবং চিপস দিয়ে খাওয়া দাওয়া সারলাম। এ দিয়ে শেষ হলো সেদিনকার ট্যুর। রালফ ওয়াল্ডো এমারসনের বলা একটি কথা আমরা বোধহয় সকলেই জানি, সেটি হচ্ছে ইটস নট অ্যাবাউট দ্য ডেস্টিনেশন, ইটস অ্যাবাউট দ্য জার্নি। সত্যি তাই, কোথাও পৌঁছানোটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। পৌঁছে গেলে তো হয়েই গেল, সেটা তো শেষের শুরু। তা সেই সেরকমই একটি জার্নিতে আবার বেরিয়ে পড়েছি। এবার কিন্তু চলেছি গোয়ার দিকে। ছোট্ট গোয়া সফর, একদিনের সফর। কিন্তু আমাদের সবাইকে কোথাও না কোথাও তো পৌঁছতেই হয়। সেদিন আমাদের পৌঁছানোর প্রথম জায়গা ছিল কাবো দি রামা ফোর্ট। গোটা গোয়া জুড়েই পর্তুগিজদের অনেক নিদর্শন ছড়িয়ে রয়েছে। কাবো দি রামা ফোর্ট হচ্ছে সেরকমই একটি ধ্বংসপ্রাপ্ত ফোর্ট বিশেষ। আমরা এসে পৌঁছলাম কাবো দি রামা ফোর্ট। 1763 সালে তৈরি হয়েছিল এবং একটা সময় পর্তুগিজরা এই ফোর্টের দখল নিয়েছিল। তারপর থেকে অনেকটা সময় পর্তুগিজদের দখলে ছিল। হ্যালো, হাই বলে দাও। অনেক গাড়ি পার্কিং করা আছে, এখন যদিও মনসুন, কিন্তু তাও প্রচুর গাড়ির ভিড়। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, ঘন সবুজ চারদিকে। এই যে ঢুকে এসেছি কাবো দি রামা ফোর্টের ভেতরে। আধার কার্ডের প্রুফ দিয়ে ঢুকতে হলো, কোনো এন্ট্রি টিকিট নেই এখানে। এখন ট্যুরিস্ট সিজন নয়, সিজন হচ্ছে মোটামুটি গোয়াতে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তখন নিশ্চয়ই আরও প্রচুর ভিড় থাকে। আজকেও অনেক ট্যুরিস্ট আছে, তাও অপেক্ষাকৃত অনেক কম। সেন্ট অ্যান্টনি চার্চ। কাবো দি রামা ফোর্টের ওপরে বিভিন্ন ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্টগুলো থেকে অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যায় আরব সাগর এবং আরব সাগরের বুকে নেমে আসা পশ্চিমঘাট পর্বতমালার ঢাল, তার সাথে ঘন সবুজে মোড়া এরকম পাথুরে বীচ। আকাশ পরিষ্কার থাকলে হয়তো অন্যরকম দৃশ্য হতো, কিন্তু মেঘে ঢাকা আকাশও কিন্তু অন্য মাত্রা যোগ করেছিল সেদিন এই ভিউ পয়েন্ট থেকে। কাবো দি রামা ফোর্টের একদম পাশে পেবল বিচ, এটা একদমই আনকমন বিচ, পাথুরে বিচ। অনেকটা নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে। গোয়ার একটি অত্যন্ত আনকমন বিচে এসেছি। এই বিচটাকে বলে পেবেলস বিচ। খুবই ছোট্ট একটা বিচ, গুটি কয়েক
লোক এখানে এই সময় সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে। উপর থেকে আমরা একটু আগে দেখেছি জায়গাটার ভিউ। এরকম ভাবে সিঁড়ি দিয়ে নেমে এসেছি এখান থেকে। গোয়ার একদম দক্ষিণ প্রান্তের ছোট্ট একটি বিচ, সেই বিচে অবিরাম আরব সাগরের উত্তাল ঢেউয়ের আছড়ে পড়া, ঘন বর্ষা, নারকেল গাছ এবং তার সাথে চায়ের দোকানে বসে এরকম গরম চা, আর কি লাগে। আমরা এখন চলেছি কাবো দি রামা ফোর্ট থেকে বা কাবো দি রামা বিচ থেকে এখন যাচ্ছি পালোলেম বিচ, এক্সট্রিম সাউথ অফ গোয়া। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য চারদিকে জল টল জমে আছে একটু রাস্তার দুপাশে। সাউথ গোয়ার পালোলেম বিচে এসে পৌঁছেছি কিছুক্ষণ আগে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই বিচে এসেছি। বৃষ্টির মধ্যেও লোকজন স্নানও করছে কিছু কিছু। এখন ট্যুরিস্টের সংখ্যা অনেক কম, এখন সিজন নয়, জুন মাসের মাঝামাঝি সময়, ঘন বর্ষা। মনসুনে গোয়ার একটা আলাদা বিউটি, এটা কিন্তু না আসলে ফিল করা যাবে না। গোয়া মানেই কিন্তু শুধু বিচ নয়, শুধু সমুদ্র নয়, গোয়া মানে আরও অনেক কিছু। বিশেষ করে বর্ষাকালে গোয়াতে আসার একটা অন্য বিউটি ফিল করা যায়। উত্তর পশ্চিম কর্ণাটকের গোকর্ণ সার্কিট এবং তার সাথে সাউথ গোয়ার কিছু বিচ নিয়ে আমাদের যে ছোট্ট সফর, তা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, অন্য কোনো ডেস্টিনেশন বা অন্য কোনো জার্নি থেকে।